প্রথমে আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে একটুখানি বলে নাও। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আগের দিন কার কি অসুবিধা আছে একটুখানি বলে নাও। মানে আগের দিন তো ভিডিওটা পিডিএফ ভিডিওটাও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখেছো? দেখে কারো কিছু অসুবিধা আছে করে দেখেছো? ডিটেলস দেখেছিস এটা খুলে? এখনো দেখা হয়নি? হ্যাঁ আমি পিডিএফ তাছাড়া সবাই লাইভ ক্লাস না সে তো করেছিস, কিন্তু মানে বুঝতে কি কিছু অসুবিধা হচ্ছে, মানে কিছু ডাউটস আছে? তাহলে ক্লিয়ার করে দেবো, না হলে আমি নতুন পড়াতে চলে যাব। হ্যাঁ বলো। পার্টি ফ্র্যাকশন কিটা? ভালো করে ভালো করে বলো, আমি কথা বুঝতে পারছি না কিছু। হ্যালো হ্যাঁ বলো। বলছি 1D এর ফ্র্যাকশন অফ মলিকিউলস এর অ্যানসারটা কি হবে? আহ, মানে এটা শুধুমাত্র কোয়েরার ফাংশন দিয়ে রেজাল্টটা বেরোবে। হ্যাঁ, এটা তোমার বইটা আছে তো? বা তুমি তুমি চেষ্টাটা করো, মানে ওটা দেখবে যেমন 2 ডাইমেনশনে যেন খুব ইজিলি হয়ে যায়। 3 ডাইমেনশনে হচ্ছে দুটো পার্ট থাকে, একটা কোয়েরার ফাংশন দিয়ে আর একটা নর্মাল টার্ম থাকে। আর 1 ডাইমেনশনে হচ্ছে শুধুমাত্র কোয়েরার ফাংশন দিয়ে টার্মটা থাকবে। এটা এটা তুমি করো, করে দেখবে একদম সরাসরি কোয়েরার ফাংশনের ফর্মে ব্যাপারটা পড়ে যাবে আর কি। মানে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থেকে এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে চলে গেলে তারপরে ইন্টিগ্রেশনটা যখন করছো, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, সরি ইন্টিগ্রেশন এপসাইলন প্রাইম টু ইনফিনিটি করে পি এপসাইলন ডি এপসাইলন যখন তুমি করছো, দেখবে ওখানে শুধুমাত্র কোয়েরার ফাংশন পার্টটা তোমার আসবে আর কি। করলেই হয়ে যাবে। করে দেখেছো? চেষ্টা করেছো? কি বেরিয়েছে? হ্যাঁ স্যার শুধু ওই কোয়ার ফাংশনটাই বেরিয়েছে। হ্যাঁ, শুধু কোয়েরার ফাংশনটাই আসবে। আর থ্রিডিতে দুটো পার্ট থাকতে। ওরকমই রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই অবস্থাতেই থেকে যাবে ওটা। ওটা ওই অবস্থাতেই থেকে যাবে। আর কিছু? চলো, যার কারো কিছু কিছু না থাকে তাহলে আমরা শুরু করে দিই। কি আবার আসছে একজন আমার কাছে। চলো, তাহলে আজকে আমাদের আলোচনাটা হবে হচ্ছে ইকুইপার্টিশন প্রিন্সিপাল। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। এখান থেকে মানে প্রত্যেক পরীক্ষাতে তোমার কোশ্চেন আসবে। আচ্ছা, এই ইকুইপার্টিশন প্রিন্সিপালটা আমরা এইরকম ভাবে শুরু করি। সেটা হচ্ছে কি, তুমি যখন আগের দিনে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন করেছিলে বা তার আগের দিনে স্পিড ডিস্ট্রিবিউশন করেছিলে, সেখানে তুমি খেয়াল করে দেখো, যখন তুমি আইডিয়াল গ্যাস কনসিডার করছো যেখানে শুধুমাত্র ট্রান্সফার মোশন আছে এবং ট্রান্সফার কাইনেটিক এনার্জি আছে। কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে গ্যাস মলিকিউলগুলিকে পয়েন্ট মাস ধরে নেওয়া হয়, তার জন্য কোনো তার রোটেশনাল মোশন বা ভাইব্রেশনাল মোশন কিছু থাকে না, পুরোটাই তার ট্রান্সলেশনাল মোশন থাকে। এবং 1 ডাইমেনশনে তুমি যদি অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করো, 1 ডাইমেনশনে এমনি কাইনেটিক এনার্জিটা কত হাফ এম ইউ স্কোয়ার হচ্ছে, কিন্তু শুধুমাত্র ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আছে। এবং অ্যাভারেজ এনার্জিটা 1 ডাইমেনশনে যখন ক্যালকুলেট করো সেটা বেরোয় হচ্ছে হাফ কেটি। এটা কে হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট। আর 2 ডাইমেনশনে এনার্জিটাকে তোমাকে লিখতে হবে হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, মানে বেসিক্যালি হাফ এম সি স্কোয়ার, যেখানে সি স্কোয়ারটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। সেখানে 2 ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আমরা আগের দিন ক্যালকুলেট করেছিলাম, ওটা কেটি বেরিয়েছিল। এই কেটিটাকে তুমি লিখতে পারো হাফ কেটি প্লাস হাফ কেটি। ঠিক একই রকম 3 ডাইমেনশনে তুমি এনার্জিটাকে লিখতে পারো হাফ এম সি স্কোয়ার, যেখানে সি স্কোয়ারটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, সেখানে হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ডব্লিউ স্কোয়ার। সেখান থেকে অ্যাভারেজ এনার্জিটা থ্রিডিতে
আমি ক্যালকুলেট করে দেখেছিলাম, সেটা বেরিয়েছিল 3/2 কেটি। সেটাকে তুমি লিখতে পারো হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি। ঠিক আছে? তাহলে এই যে রেজাল্টটা তুমি দেখলে, সেইখান থেকে কি বুঝছো দেখো। দেখো, ওয়ান ডাইমেনশনে এনার্জিটাকে তুমি একটা টার্ম হিসেবে লিখতে পারলে, যে টার্মটা ভেলোসিটি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, এবং অ্যাভারেজ এনার্জি তখন বেরোলো হাফ কেটি। টু ডাইমেনশনে এনার্জিটাকে তুমি দুটো টার্মের যোগফল হিসেবে লিখতে পেরেছো, যে টার্মগুলো হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্টের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, যে ইউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, একটা ভি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। সেখান থেকে তুমি অ্যাভারেজ এনার্জিটা পেয়েছো হচ্ছে কেটি, যেটা পেয়েছে এখানে হাফ কেটি প্লাস হাফ কেটি, দুটো হাফ কেটি টার্ম যোগ হয়েছে। ঠিক একই রকম থ্রি ডাইমেনশনে টোটাল এনার্জিটাকে তুমি তিনটে টার্মের যোগফল হিসেবে লিখতে পেরেছো। প্রথমটা ইউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, পরেরটা ভি স্কোয়ারের প্রপোর্শনাল, তারপর একটা ডব্লিউ স্কোয়ারের প্রপোর্শনাল, অর্থাৎ ভেলোসিটি কম্পোনেন্টের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল প্রত্যেকটি টার্ম। তখন অ্যাভারেজ এনার্জি থ্রি ডাইমেনশনে কি বেরোচ্ছে না, হাফ কেটি প্লাস হাফ কেটি প্লাস হাফ কেটি করেছে 3/2 কেটি। তাহলে এইটা হচ্ছে কখন না, এখানে যখন শুধুমাত্র ট্রান্সেকশনাল কাইনেটিক এনার্জি আছে। এবারে এই স্টেটমেন্ট, এই যে অবজারভেশনটাকে জেনারেলাইজ করা হলো, যদি এমন হতো যে শুধুমাত্র ট্রান্সেকশনাল কাইনেটিক এনার্জি নাই, তার সঙ্গে রোটেশনাল বা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিও আছে, তার সঙ্গে সঙ্গে কখনো কখনো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তোমার পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে, ধরুন তোমার পোটেনশিয়াল এনার্জি আছে, হ্যাঁ, যদি এইরকম থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা স্কোয়ার টার্ম সে বেসিক্যালি হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে। মানে ব্যাপারটা কিরকম, এটাই হচ্ছে স্টেটমেন্টটাকে বলা হচ্ছে এরকম করে, এই টোটাল এনার্জি অফ এ পার্টিকেল বা মলিকুল বলতে পারো, ক্যান বি রিটেন এজ এ সাম অফ টার্মস, each of which is proportional to square of components of velocity or position, then each term will contribute half kT to the total average energy at thermal equilibrium. মানে কি বলা হচ্ছে, যে কোন একটা মলিকুল বা কোন একটা পার্টিকেলের এনার্জিটাকে তুমি যদি কতগুলো টার্মের যোগফল হিসেবে লিখতে পারো, যেখানে প্রত্যেকটা টার্ম আইদার ভেলোসিটি কম্পোনেন্টের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, এই পার্টিকুলার কেসে সেটা পেয়েছি। আবার যেখানে যেখানে পোটেনশিয়াল এনার্জি থাকবে, সেখানে সেটা পজিশনের যে স্কোয়ার তার সঙ্গে প্রপোর্শনাল হবে। তখন যতগুলো টার্ম থাকবে প্রত্যেকটা টার্ম হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে টু দ্য টোটাল অ্যাভারেজ এনার্জি, কখন না যখন টেম্পারেচারটা ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ যখন তোমার থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ইকুইপার্টিশন প্রিন্সিপাল। কি বলছে, ইফ টোটাল এনার্জি অফ এ পার্টিকেল ক্যান বি রিটেন অ্যাজ এ সাম অফ টার্মস, ইচ অফ হুইচ ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ কম্পোনেন্টস অফ ভেলোসিটি অর পজিশন, then each term will contribute half kT to the total average energy at thermal equilibrium. ঠিক আছে? আচ্ছা, এর একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট আছে। অল্টারনেটিভ স্টেটমেন্ট কি বলা হচ্ছে, এটা ফিজিক্সের লোকেরা এই অল্টারনেটিভ স্টেটমেন্টটা খুব ইউজ করে। আমি যেটা করলাম, যেটা কেমিস্ট্রির লোকেরা, যে স্টেটমেন্টটা এখানে উল্লেখ করলাম, কেমিস্ট্রির লোকেরা এই স্টেটমেন্টটা বেশি ইউজ করে। ফিজিক্সের লোকেরা একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট ইউজ করে, সেটা হচ্ছে এরকম, বলছে at thermal equilibrium each degree of freedom will contribute half kT to the total average energy. তাহলে দেখো, এই ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে কি, এখানে আমি বলছি প্রত্যেকটা স্কোয়ার টার্ম, মানে প্রত্যেকটা টার্ম, যে টার্মগুলো হচ্ছে তোমার ভেলোসিটি কম্পোনেন্টের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল বা পজিশন কম্পোনেন্টের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, এই প্রত্যেকটা টার্ম হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে। আর এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে। তার মানে যতগুলো এরকম স্কোয়ার টার্ম থাকবে ততগুলি হবে ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে কি বলা হচ্ছে, দেখো, টোটাল ইফ টোটাল এনার্জি অফ এ পার্টিকেল ক্যান বি রিটেন অ্যাজ এ সাম অফ টার্মস, each of which is proportional to square of component of position and velocity, then each term is said to be a degrees of freedom. প্রত্যেকটা টার্মকে বলা হবে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, উইল সেড টু বি এ ডিগ্রিজ অফ ফ্রিডম। প্রত্যেকটা স্কোয়ার টার্মকে ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হয়। আচ্ছা, এইটাকে আরেক রকম করে বলা যেতে পারে, দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ মোশন। মানে ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হচ্ছে দিস ইজ দ্য নাম্বার অফ, দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ মোশন। আচ্ছা, এইটা একটুখানি ভালো করে এক্সপ্লোর করা যাক। ধরো তুমি ট্রান্সেকশনাল মোশন ইন থ্রি ডাইমেনশন যখন কনসিডার করছো, ট্রান্সেকশনাল কাইনেটিক এনার্জিটাকে আমি বললাম হাফ এম ইউ স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম ডব্লিউ স্কয়ার হিসেবে লিখতে পারবে। সেখানে ট্রান্সেকশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 3টে, এবং প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম তোমার হাফ কেটি করে কন্ট্রিবিউট করছে। এবং এই যে 3টে কেন ডিগ্রিজ অফ ফ্রিডম, বা এটা 3টে কেন ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ মোশন বলছি, কারণ পার্টিকেলটা 3টে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এবং জেড ডিরেকশন বরাবর মুভ করতে পারে। এক্স, ওয়াই এবং জেড 3টে ডিরেকশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। সেই জন্য এখানে ট্রান্সেকশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তুমি যখন বলবে, সেটা 3টে
ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ মোশন এলো, সেখানে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম এলো, যেখানে প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি করে কন্ট্রিবিউট করে টোটাল এনার্জি যেটা হলো সেটা হচ্ছে 3/2 কেটি। আর এবারে যদি মলিকুলার রোটেশন কনসিডার করো, রোটেশনের ক্ষেত্রে যেমন ট্রান্সলেশনের কাইনেটিক এনার্জি থেকে তুমি হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ডব্লিউ স্কোয়ার লিখলে, যেখানে ইউ ভি ডব্লিউ হচ্ছে কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যালং এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশন রেসপেক্টিভলি, ঠিক একই রকম ভাবে রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ আই এ ওমেগা এ তার স্কোয়ার, হাফ আই বি ওমেগা বি তার স্কোয়ার, হাফ আই সি ওমেগা সি তার স্কোয়ার, যেখানে আই এ আই বি আই সি আর দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া ডিউ টু রোটেশন অ্যাবাউট এ বি অ্যান্ড সি অ্যাক্সিস রেসপেক্টিভলি। আর ওমেগা এ ওমেগা বি ওমেগা সি এরা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ওখানে যেমন হাফ এম ইউ স্কোয়ার হয়, এখানে হাফ আই এ ওমেগা এ তার স্কোয়ার হয়। মানে ওখানে মাসটা এখানে মোমেন্ট অফ ইনার্সিয়াতে রিপ্লেসড হচ্ছে, ওখানে লিনিয়ার ভেলোসিটিটা এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রিপ্লেসড হচ্ছে। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জিতেও দেখো তোমার 3টে টার্ম থাকছে, সেই 3টে টার্ম প্রত্যেকে হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে, টোটাল এনার্জিতে কন্ট্রিবিউশন হবে 3/2 কেটি। আচ্ছা, এবারে এই 3টে টার্ম তুমি পাবে তখনই যখন মলিকুলটা নন লিনিয়ার মলিকুলটা যখন নন লিনিয়ার মলিকুল। হ্যাঁ, এবারে যদি এরকম সিচুয়েশন হতো, ধর নন লিনিয়ার যেমন ওয়াটার মলিকুল আমি কনসিডার করছি নন লিনিয়ার মলিকুল, তা 3টে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস যদি তুমি কনসিডার, একটা হচ্ছে তোমার যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস অফ রোটেশন এ অ্যাক্সিস, তার সঙ্গে পারপেন্ডিকুলার বি অ্যাক্সিস, এবং দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে সি অ্যাক্সিস। কিন্তু মলিকুলটা যদি আজকে লিনিয়ার হয়ে যেত, যেমন দেখো HCl মলিকুল, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন তারা পয়েন্ট মাস ধরে নাও, তাহলে দেখো এই যে বন অ্যাক্সিস বরাবর রোটেশন যেটা, তার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা শূন্য। কেন মোমেন্ট অফ ইনার্সিয়াটা শূন্য? কারণ দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া তো কি m1r1 স্কোয়ার প্লাস m2r2 স্কোয়ার, এটা হবে তো এই পার্টিকুলার কেসে। তাহলে এবারে যদি অ্যাক্সিসটা তোমার এই HCl দিয়েই পাস করে, তাহলে এই অ্যাক্সিসটাকে হাইড্রোজেন অ্যাটম এবং ক্লোরিন অ্যাটমের দূরত্ব কত? শূন্য। শূন্য হয়, তাহলে এই মলিকুলার অ্যাক্সিস বরাবর রোটেশনের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়াটা বেসিক্যালি শূন্য হয়ে গেল। তাই যদি মোমেন্ট অফ ইনার্সিয়া আই এটা যদি 0 হয়ে যায়, তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে রোটেশনের কাইনেটিক এনার্জি যেটা হাফ আই বি ওমেগা বি তার স্কোয়ার হচ্ছে প্লাস হাফ আই সি ওমেগা সি তার স্কোয়ার হচ্ছে, মানে একটা টার্ম যেহেতু নেই, সেই জন্য দেখো এক্ষেত্রে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু 2 হয়ে গেল। তাহলে খেয়াল রাখবে যে নন লিনিয়ার মলিকুল যদি হয় তার রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3, আর যদি লিনিয়ার মলিকুল হয় তার রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2। ঠিক আছে, এখানে দেখো এই মোমেন্ট অফ ইনার্সিয়া বোঝানোর জন্য যে কোন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে যদি কোনো একটা বডি রোটেট করে, এবং সেই বডিটাকে যদি কতগুলো মাস পয়েন্টের কম্বিনেশন ধরে না দুটো মাস আছে m1 এবং m2, তাহলে যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে সেখান থেকে m1 এর দূরত্ব যদি r1 হয় আর m2 দূরত্ব যদি r2 হয়, তাহলে আইটা হবে m1r1 স্কোয়ার প্লাস m2r2 স্কোয়ার। এইটা তাহলে এবারে যখন আমি ডায়াটমিক মলিকুল কনসিডার করছি বা লিনিয়ার মলিকুল কনসিডার করছি, এই যে অ্যাক্সিসটা এ অ্যাক্সিস বলছি, এই এ অ্যাক্সিসটা তোমার এই যে দুটো অ্যাটম আছে, এখানে হাইড্রোজেন অ্যাটম এখানে ক্লোরিন অ্যাটম, তার ভেতর দিয়ে পাস করছে। তো তাহলে এই যে অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে সেখান থেকে ডিস্টেন্সটা দেখতে হবে। তাহলে এখানে যদি এ অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে, হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটো অ্যাটমের দূরত্ব কত? 0 0। তা যদি হয় তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়াটা তোমার 0 হলো। তার মানে এই প্রথম যে টার্মটা হাফ আই এ ওমেগা এ স্কোয়ার, এই টার্মটা ভ্যানিশ করে গেল। পরে রইল বাকি দুটো টার্ম, সেখানে এক্ষেত্রে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে বেসিক্যালি তোমার 2। আর এবারে চলে আসে ভাইব্রেশনাল মোশনের ক্ষেত্রে। আচ্ছা, ধরো একটা ডায়াটমিক মলিকুল যদি তুমি কনসিডার করো, হ্যাঁ, আমি ভাবতে পারি যে ইফ উই অ্যাজিউম দ্যাট দ্য অসিলেশন ইজ সিম্পল হারমোনিক, তাহলে ভাইব্রেশনাল এনার্জিটা কোন একটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকে যেটা হাফ মিউ ভি স্কোয়ার, মিউটা হচ্ছে রিডিউস মাস, মানে মিউটা হচ্ছে তোমার রিডিউস মাস, সেটা হচ্ছে দুটো পার্টিকেল আছে এক্স আর ওয়াই, তাদের মাস যদি m1 এবং m2 হয়, তাহলে m1 m2 প্লাস m1 প্লাস m2 হচ্ছে রিডিউস মাস। তাহলে একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকে হাফ মিউ ভি স্কোয়ার, আর একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে হাফ কে এক্স স্কোয়ার। মানে যখন হারমোনিক অসিলেটর হবে তখন তার একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। কি একজন এখন আসছে কে জানে। তাহলে দুটো পার্ট রইলে, একটা কাইনেটিক এনার্জি পার্ট, একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট। কাইনেটিক এনার্জি পার্টটা হাফ মিউ ভি স্কোয়ার এবং পোটেনশিয়াল এনার্জি পার্টটা হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এবারে কেমিস্ট কনভেনশনে কি বলা হচ্ছে,
কেমিস্ট কনভেনশনে এই যে যখন এই যে ডায়াটমিক মলিকুলের যে ভাইব্রেশনটা হচ্ছে, মানে ভাইব্রেশনটা মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই এই দুটো মানে বন্ডটা একসময় ছোট হচ্ছে, অথবা দুটো বন্ডই একসাথে বড় হচ্ছে, এটাকে সিমেট্রিক স্ট্রেচিং বলে। তাহলে এইটাকে একটা ডিগ্রিতে ফ্রিডম বলছে, কিন্তু একটা ডিগ্রিতে ফ্রিডম যদি বলো, কিন্তু এর মধ্যে তো দুটো স্কোয়ার টার্ম আছে। দুটো স্কোয়ার টার্ম থাকার জন্য এ হাফ কেটি কন্ট্রিবিউট করবে, এ হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে, টোটাল এনার্জি কন্ট্রিবিউশনটা হচ্ছে কেটি হয়ে যাবে। তার মানে কেমিস্ট কনভেনশনে বলা হচ্ছে এখানে একটাই ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম একটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে, কিন্তু এনার্জি কন্ট্রিবিউশন হাফ কেটি প্লাস হাফ কেটি মিলে কেটি হবে। আর ফিজিসিস্ট কনভেনশনে কি বলা হচ্ছে, বলছে যেহেতু দুটো স্কোয়ার টার্ম আছে, সেই জন্য ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমই তুমি দুই ধরো, এবং প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম করে হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে। তার মানে দুটো আলটিমেটলি একই দাঁড়ালো। কেমিস্ট কনভেনশনে দাঁড়াতে এক সেকেন্ড ধরো একটু। হ্যাঁ, হ্যালো হ্যালো। আমার দেরি হবে, আমি পড়াচ্ছি, পরে কথা হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো কেমিস্ট কনভেনশনে যখন ভাইব্রেশনটা হচ্ছে, ভাবে একটা স্প্রিং, সেটা কম্প্রেস হচ্ছে স্ট্রেচ হচ্ছে, কম্প্রেস হচ্ছে স্ট্রেচ হচ্ছে, এটা আজীব জন্য একটা কনফিগারেশন অফ মোশন, সেই জন্য ভাইব্রেশন ডিগ্রি ফ্রিডম এক ধরা হলো। কিন্তু ভাইব্রেশনাল এনার্জির মধ্যে দুটো স্কোয়ার টার্ম আছে, একটা ভেলোসিটি কম্পোনেন্টের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর একটা পজিশন কম্পোনেন্টের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। দুজনে মিলে হচ্ছে হাফ কেটি প্লাস হাফ কেটি মিলে টোটাল কেটি কন্ট্রিবিউট করবে। আর ফিজিসিস্ট কনভেনশনে এইটাকে অন্যভাবে ভাবা হচ্ছে, বলছে দুটো স্কোয়ার টার্ম আর ডিগ্রি অফ ফ্রিডম তুমি দুই ধরো, এবং এক একটা ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু হাফ কেটি করে কন্ট্রিবিউট করে, দুজনে মিলে সে কেটি কন্ট্রিবিউট করলো। আলটিমেটলি তোমার একই দাঁড়াবে। ওই জন্য এই একই জিনিস যদি ফিজিক্সে দেখো একরকম ভাবে অ্যান্সার লিখবে, কেমিস্ট্রির ক্ষেত্রে একরকম ভাবে অ্যান্সার লিখবে। আমরা কেমিস্ট কনভেনশনই থাকছি। কেমিস্ট কনভেনশনে তুমি এইভাবে ভাবো যে ভাইব্রেশনাল পার ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম এনার্জি হচ্ছে তোমার কেটি। আর এবারে দেখো, তাহলে আমি একটা এনাটমিক মলিকুল কনসিডার করছি, তাহলে এনাটমিক মলিকুলের ক্ষেত্রে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3n হয়। আচ্ছা, কেন টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 3n হয়? তাহলে এনাটমিক মলিকুল যখন বন্ড তৈরি করেনি, তখন তো এনটা অ্যাটম ছিল। অ্যাটমের ক্ষেত্রে কোনো রোটেশন থাকে না, অ্যাটমের ক্ষেত্রে কোনো ভাইব্রেশন থাকে না। অ্যাটমের ক্ষেত্রে যেটা থাকে শুধুমাত্র হচ্ছে তোমার ট্রান্সলেশন থাকে। তাহলে একটা অ্যাটম তিনটে ডিরেকশনে ট্রান্সলেশন মোশন তার থাকতে পারে, এক্স ওয়াই এবং জেড ডিরেকশনে, সেখানে এক একটা অ্যাটমের তিনটে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম থাকে। আর এবারে যখন এনাটমিক মলিকুল তৈরি হচ্ছে, সেই অ্যাটমগুলোর মধ্যে তোমার একটা বন্ড তৈরি হচ্ছে, তখন যেটা হয় যে কনজারভেশন অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডমটা একই থাকে। আলটিমেটলি যেটা হয় যে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো রোটেশনাল বা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমে কনভার্টেড হয়। যেমন ধরো দুটো অ্যাটম মিলে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 6টা হলো। এবারে যখন তোমার দুটো অ্যাটম মিলে ডায়াটমিক মলিকুল তৈরি করে ফেললো, তখন টোটাল ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 3টে হয়ে গেল। বাকি যে 3টে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, দুটো রোটেশনালে আর একটা ভাইব্রেশনালে তোমার কনভার্টেড হয়ে গেল। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে একটা এনাটমিক মলিকুলের ক্ষেত্রে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 3n ধরতে হয়। আর তাহলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? দেখো, যদি নন লিনিয়ার মলিকুল হয় তাহলে ট্রান্সলেশনাল 3টে আর রোটেশনাল 3টে চলে গেল। নন লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে ট্রান্সলেশনাল 3টে, রোটেশনাল 3টে, 3টে 6টা চলে গেলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম পড়ে থাকবে 3n মাইনাস 6টা। আর যদি লিনিয়ার মলিকুল হয়, লিনিয়ার মলিকুলের ট্রান্সলেশনাল 3টে থাকে কিন্তু রোটেশনাল তো দুটো হয়ে যায়, তাহলে তোমার 3 আর 2 5টা চলে গেল, তাহলে পড়ে দুটো কত 3n মাইনাস 5। এইটা হচ্ছে তোমার লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। তার মানে তুমি যখন একটা পলিঅ্যাটমিক মলিকুল হবে, তখন ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তোমার ছবি এঁকে এঁকে দেখানোর দরকার নেই। ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তুমি ব্যাক করে দেখিয়ে দেবে যে তোমার ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম সবসময় 3, রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম নন লিনিয়ার মলিকুল হলে 3 আর লিনিয়ার মলিকুল হলে 2। এটা ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তোমার 3n মাইনাস 6 হবে যদি নন লিনিয়ার মলিকুল হয়, আর 3n মাইনাস 5 হবে ফর লিনিয়ার মলিকুল। এইটা, এবং এই প্রত্যেকটা ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু অ্যাভারেজ এনার্জিতে কেটি করে কন্ট্রিবিউট করবে। ঠিক আছে?
ধরো আমি প্রথমে এন আদার দ্যান ওয়ান এটা ধরে এন ফর এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুল, তার জন্য আমি কতগুলো জিনিস ধরে ক্যালকুলেট করবো। তাহলে এনটা কিন্তু নট ইকুয়াল টু ওয়ান। এন ওয়ান হলে তার ক্যালকুলেশনটা আলাদা হবে, কারণ এন এর ক্ষেত্রে কোনো রোটেশন বা ভাইব্রেশন ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে না। তাহলে একটা এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুল যেখানে এন নট ইকুয়াল টু ওয়ান, সেখানে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3n, তার মধ্যে ট্রান্সলেশনাল 3টে, রোটেশনাল 3টে, ভাইব্রেশন হচ্ছে 3n-6। তাহলে টোটাল এনার্জি পার মলিকুল কত হবে? দেখো প্রত্যেকটা ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি করে কন্ট্রিবিউট করলো, 3 ইন্টু হাফ কেটি। প্রত্যেকটা রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি করে কন্ট্রিবিউট করলো, 3 ইন্টু হাফ কেটি। আর প্রত্যেকটা ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কেটি করে কন্ট্রিবিউট করলো, এটা 3n-6 ইন্টু কেটি। এটাকে যোগ করে 3n-3 ইন্টু কেটি হয়ে গেল। তাহলে টোটাল এনার্জি পার মোল কত হবে? এটা এক একটা মলিকুলের যা এনার্জি, এক মোলের জন্য তাকে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিতে হবে। তো সেটা কত হবে? 3n-3 কেটি ইন্টু এন অ্যাভোগাড্রো, এইটা। তাহলে 3n-3 কেটি ইন্টু এন অ্যাভোগাড্রো, কারণ অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়ে গেলে, তাহলে বোলম্যান কনস্ট্যান্টের সঙ্গে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট গুণ হয়ে গেলে সেটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর দিয়ে দেয়, তাই এটা হয়ে গেল 3n-3 আরটি হয়ে গেল। তাহলে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম কত হচ্ছে? তাহলে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সেটা হচ্ছে তোমার ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি করতে হবে। তাহলে এই ইউটা হচ্ছে 3n-3 ইন্টু আরটি, সেখানে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম হয়ে গেল ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি করলে, কেন টিটা গাছ বাদ চলে গেল, 3n-3 আর হয়ে গেল। আচ্ছা, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার কত হবে? দেখো তোমার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সিপি বার মাইনাস সিবি বার হচ্ছে আর হয়, তাহলে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশারটা হবে সিবি বার প্লাস আর। তাহলে এখানে ছিল 3n-3 আর, এখানে একটা আর যোগ করে দিয়ে 3n-2 আর হয়ে গেল। আর গামা হচ্ছে সিপি বার আর সিবি বার তার রেশিও, সেটা কত হয়ে যাচ্ছে? 3n-2 বাই 3n-3, এটা যে গামা হয়ে গেল 3n-2 বাই 3n-3, এটা ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার একটা এর জন্যে তোমার একটা এন অ্যাটমিক মলিকুল যেটা নন লিনিয়ার, তার জন্য ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে যে যে জিনিসগুলো ক্যালকুলেট করতে হয়, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম, তুমি কোন ডিগ্রিজ অফ ফ্রিডম কত কত তুমি দেখতে পাচ্ছ, তোমার টোটাল এনার্জি পার মলিকুল বের করলে, টোটাল এনার্জি পার মোল বের করলে, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিবি বার বের করলে, মোলার হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট প্রেসার সিবি বার বের করলে, এবং গামাটাকে বের করলে। এবারে তুমি একটা এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুল, এবারে এন এর ভ্যালু 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি বসাও, হ্যাঁ, তার মতো করে তুমি ডেটাগুলোকে পেয়ে যাবে। আচ্ছা, ওটাই যদি লিনিয়ার মলিকুল হতো, কোথায় তফাৎটা? লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম 3n, ট্রান্সলেশনাল 3টে, কিন্তু রোটেশনটা 3টের বদলে 2টো হয়ে গেল। 3টের বদলে 2টো হয়ে গেল, তো ভাইব্রেশনটা একটা বেড়ে যাবে, তখন 3n-5 হয়ে গেল। অ্যাভারেজ এনার্জি পার মলিকুল 3 ইন্টু হাফ কেটি, কারণ প্রত্যেকটা ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হাফ কেটি করে কন্ট্রিবিউট করে, 2 ইন্টু হাফ কেটি, রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম গুলো হাফ কেটি করে কন্ট্রিবিউট করে, আর 3n-5 ইন্টু কেটি, কারণ ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম গুলো কেটি করে কন্ট্রিবিউট করে। তাহলে দেখো অ্যাভারেজ এনার্জি পার মলিকুল হয়ে গেল এইটা। তাহলে অ্যাভারেজ এনার্জি পার মোল কত হলো? অ্যাভারেজ এনার্জি পার মোল সেটা ইউ, সেটা 3n-5/2, এই কেটে তার সঙ্গে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট গুণ হয়ে গিয়ে এটা আরটি হয়ে যাবে। তারপর হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম কত হচ্ছে? মোলার হিট ক্যাপাসিটি এক, মোলার হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম, সিবি বারটা হচ্ছে 3n-5/2 ইন্টু আর। আচ্ছা, মোলার হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার কত হচ্ছে? মোলার হিট ক্যাপাসিটি এক, কনস্ট্যান্ট প্রেসার, দেখো মোলার হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউম যে বললাম ডেল ইউ বাই ডেল টি আর কনস্ট্যান্ট বি, সেখানে শুধু টিটা বাদ চলে গেল। আর মোলার হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে এইটা যেটা ছিল, তার সঙ্গে আর যদি যোগ হয়ে যায় 3n-3/2 আর হয়ে গেল। আর গামাটা কত হয়ে যায়? সিপি বা সিবি বারের রেশিও 3n-3/2/3n-5/2। আচ্ছা, এবং দুজনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রেও দেখতে পারো, ওটার ক্ষেত্রেও দেখতে পারো, যে অ্যাট দ্য লিমিট এন যদি টেন্স টু ইনফিনিটি হয়, তখন গামাটা কত হবে? তোমার 1 হবে। দেখো যদি এনটা টেন্স টু ইনফিনিটি হয়ে যায়,
Cn-2 থেকে তুমি 2টাকে বাদ দিতে পারো, Cn-3 থেকে তুমি 3টাকে বাদ দিতে পারো, Cn/Cn সেটা 1 এর দিকে চলে যাচ্ছে আর কি। তাহলে যখন n টেন্ডস টু ইনফিনিটি তখন গামাটা কিন্তু 1 এর দিকে পৌঁছায়। এখানেও তাই, যখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তখন কিন্তু গামাটা তোমার 1 এর দিকে পৌঁছায়। তাহলে আমি জেনারেলি একটা এনঅ্যাটমিক নন লিনিয়ার এবং লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে ক্যালকুলেশনটাকে করে দিলাম। এবার একটা এক্সাম্পল দেখো, ধরো একটা নন লিনিয়ার ট্রাইঅ্যাটমিক মলিকুল কনসিডার করতে, যেমন ওয়াটার মলিকুল। নন লিনিয়ার ট্রাইঅ্যাটমিক মলিকুল কনসিডার করতে, যেমন ওয়াটার মলিকুল। তার ক্ষেত্রে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম Cn মানে 3 × 3 মানে 9টা, আমাদের ট্রান্সলেশনাল 3টে, রোটেশনাল 3টে, ভাইব্রেশন হচ্ছে বাকিটা রইল তোমার 3টে। যে জেনারেল ফর্মুলাটাকে করেছিলাম সেখান থেকে তুমি এটা পেয়ে যাচ্ছ। টোটাল অ্যাভারেজ এনার্জি পার মলিকুল যখন কনসিডার করছো, C × ½ kT প্লাস C × ½ kT প্লাস 3 kT, তাহলে 6 kT হলো। তাহলে মোলার ইন্টারনাল এনার্জি সেটা 6 হয়ে যাচ্ছে, কেটা আর এ রিপ্লেসড হয়ে যাবে, CP/6 আর হয়ে গেল, CP/7 আর হয়ে গেল, কারণ CP/টা হচ্ছে CP/ প্লাস আর, গামাটা হয়েছে 7/6। কিন্তু যদি এটা ট্রাইঅ্যাটমিক লিনিয়ার মলিকুল কনসিডার করে, যেমন কার্বন ডাইঅক্সাইড, তার ক্ষেত্রে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম সেই 9টাই, ট্রান্সলেশন সেই 3টে, কিন্তু রোটেশনটা কিন্তু 2টো হয়ে গেল। ভাইব্রেশন রোটেশন একটা কমে গিয়ে ভাইব্রেশন একটা বেড়ে গেল, 4 হয়ে গেল। তাহলে টোটাল অ্যাভারেজ এনার্জি পার মলিকুল যখন কনসিডার করছো, 3 × ½ kT প্লাস 2 × ½ kT প্লাস 4 × kT, সেখান থেকে তুমি 6.5 kT পেয়ে গেলে। এখানে মোলার ইন্টারনাল এনার্জি 6.5 RT, CB বার হচ্ছে 6.5 আর, CP বার হচ্ছে 7.5 আর বেরোলো। গামার হচ্ছে 7.5/6.5, এটা বেসিক্যালি 15/13 এরকম তোমার বেরোবে। এটা তুমি এটা মানে আমি ফ্র্যাকশন লিখে রাখলাম আর কি। এটা হচ্ছে 15/13 ফ্র্যাকশনে রেখে রাখলাম, এটাকে তুমি পয়েন্টে কনভার্ট করে নিতে পারো। পয়েন্টে কনভার্ট করলে এটা যেমন ধরো 1.10 হলো, তাহলে 7কে 6 দিয়ে ভাগ করলে 1 হলো, তাহলে 1.10, 6কে 6, তারপরে হয়ে গেল তোমার 4 রয়ে গেছে 40, 6×6 36, 6×6 36, এই এরকম একটা তোমার থাকবে। সিমিলারলি এটার ক্ষেত্রে তুমি করতে পারো 13×1 = 13, 20, 13×1 = 13, 70, তারপরে সরি 70, 5×13 = 65, আর 4×13 = 52, এরকম অ্যাভারেজ একটা কিছু আছে। তাহলে একটা নন লিনিয়ার ট্রাইঅ্যাটমিক মলিকুল এবং লিনিয়ার ট্রাইঅ্যাটমিক মলিকুল, তাদের ক্ষেত্রে ক্যালকুলেশন নেচারটা কিন্তু আলাদা। তাহলে এখানে এনঅ্যাটমিক লিনিয়ার মলিকুল আর এনঅ্যাটমিক নন লিনিয়ার মলিকুলের যে জেনারেল ডিসকাশনটা হচ্ছে, এখান থেকে তুমি জিনিসটাকে করতে পারবে। আচ্ছা, এখানে আরো দু একটা জিনিস একটুখানি বলে নেওয়া দরকার। 1 মিনিট, সরি। এইখানে দেখো, তুমি যদি একটা মনোঅ্যাটমিক গ্যাস কনসিডার করো, ফর মনোঅ্যাটমিক গ্যাস, যেমন ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন, এক্সেট্রা। এই মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এদের কোনো রোটেশনাল বা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে না, এদের ক্ষেত্রে শুধুমাত্র ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। তাহলে ফর monoatomic gas there is only 3 translational degrees of freedom. For monoatomic gas there is only 3 translational degrees of freedom. ঠিক আছে? তাহলে এক্ষেত্রে F ট্রান্সলেশনাল, এটা যে 3 থাকছে, F রোটেশনালও কিছু নেই, F ভাইব্রেশনালও কিছু নেই। তাহলে অ্যাভারেজ এনার্জি পার মলিকুল তাহলে কত হবে? অ্যাভারেজ এনার্জি পার মলিকুল ই যদি তুমি বলো 3 × ½ kT, অর্থাৎ তোমার 3 kT হয়ে গেল। অ্যাভারেজ এনার্জি পার মোল যদি ক্যালকুলেট করো, পার মোল ইউটা হচ্ছে এই যে
3/2 কেটিকে তোমাকে গুণ করতে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে, এটা হয়ে যাবে 3/2 RT। মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম কি হবে? মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিভি বার, সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, সেটা তোমার 3/2 R বেরোলো। মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কি হবে? সিপি বার, এটা সিভি বার প্লাস আর হয়, এটা 5/2 আর হয়ে গেল। তাহলে দেন রেশিও যেটা গামাটা, এটা সিপি বার বাই সিভি বার, সেটা কত হয়ে যাচ্ছে 5/3 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1.67 এর মতো দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এটা মনোঅ্যাটমিক গ্যাস যদি হয়, তাহলে যে ফর্মুলাগুলো ব্যবহার করেছি আগে, সেই ফর্মুলাটা কিন্তু কাজ করবে না, কারণ ওখানে লেখাই হয়েছে, কারণ ওখানে ট্রান্সলেশনাল এবং রোটেশনাল এবং ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের কন্ট্রিবিউশনটা ধরা হয়েছে, কিন্তু মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো আর রোটেশনাল বা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের কন্ট্রিবিউশন থাকবে না, শুধুমাত্র এখানে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এখানে মনোঅ্যাটমিক গ্যাসটা কিন্তু ওই যে জেনারেল যে ফর্মুলাগুলো বের করা হয়েছে এর আগে, তোমার একটা এন অ্যাটমিক লিনিয়ার মলিকুল আর এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুল, সেই এক্সাম্পল দিয়ে কিন্তু এগুলো হবে না। আচ্ছা, আচ্ছা, এবারে আমি যদি ধরো একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করি, দেখো একটা ডায়াটমিক মলিকুলের এক্সাম্পল বলে দিই, ডায়াটমিক মলিকুলটা অবশ্য ফর্মুলায় পড়ে যাবে। আচ্ছা, তুমি যখন ট্রায়াটমিক মলিকুল কনসিডার করলে, ট্রায়াটমিক মলিকুলের ক্ষেত্রে লিনিয়ার বা নন লিনিয়ার এই দুটো অপশন আছে। যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এরা যেমন লিনিয়ার ট্রায়াটমিক মলিকুল, আবার জল, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এরা কিন্তু নন লিনিয়ার ট্রায়াটমিক মলিকুল। তার মানে ট্রায়াটমিক মলিকুলের ক্ষেত্রে লিনিয়ার নাকি নন লিনিয়ার তার অপশন আছে, কিন্তু ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে নন লিনিয়ার হওয়ার কোনো অপশন নেই। দিস মাস্ট বি লিনিয়ার মলিকুল, মাস্ট বি লিনিয়ার। সেই জন্য তোমার ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এর ট্রান্সলেশনাল, এটা তোমার 3 হলো। রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এফ রোটেশনাল, যেহেতু এটা অবশ্যই লিনিয়ার হবে, তাহলে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তোমাকে 2 নিতে হবে। আর ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, এ ভাইব্রেশন, সেটা হচ্ছে তোমার, আর এখানে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 6টা, তো সেটা হচ্ছে 6 - 5, অর্থাৎ তোমার 1 হয়ে যাবে। এখানে এটা বলা উচিত ছিল যে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা হচ্ছে 3n, 3 × 2 মানে 6টা। 6টা থেকে 3টে ট্রান্সলেশন, 2টো রোটেশনে চলে গেলে ভাইব্রেশনে পড়ে থাকতে হচ্ছে তোমার জাস্ট একটা, এইটা। তাহলে এক্ষেত্রে ওই অ্যাভারেজ এনার্জি পার মলিকুল এটা কি হবে? 3 × হাফ কেটি প্লাস 2 × হাফ কেটি প্লাস কেটি, এটা। তাহলে এখানে কেটি প্লাস কেটি, এটা 3/2 কেটি হলো, তাহলে এটা হচ্ছে তোমার 3.5 কেটি আর কি, মানে 7/2 কেটি হয়েছে, বা 3.5 কেটি হয়ে যাচ্ছে। মানে এখানে ট্রান্সলেশন থেকে হচ্ছে 1.5 কেটি হলো, এখান থেকে কেটে, এখান থেকে কেটে 3.5 কেটি বা 7/2 কেটি। তাহলে অ্যাভারেজ এনার্জি পার মোল কি হবে? ইউটা একবার লিখে দিই, 7/2 RT হলো। তারপরে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সিভি বারটা
তাতে যদি আর হয়ে যাবে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এদিকে সিপি বার প্লাস আর, তাহলে এটা হচ্ছে তোমার 9 আর হয়ে গেল। তাহলে গামা যেটা সেটা হচ্ছে সিপি বার বাই সিপি বার, সেটা হচ্ছে 9-7 হয়ে যাচ্ছে, 1.7 দুগুণে 14, 7 8 56, 5 7 42, এরকম এরকম কাছাকাছি একটা বেরোবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে মনোঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, এগুলো আমি পেয়ে গেলাম। এবারে ট্রায়াটমিক লিনিয়ার, ট্রায়াটমিক নন লিনিয়ার সেটা আমি ক্যালকুলেট করেছি। আর জেনারেল ফর্মুলা তোমার বলাই আছে। যদি অন্যান্য মানে ধরো টেট্রাঅ্যাটমিক ধরো তুমি কনসিডার করছো, অ্যাসিটিলিন তুমি কনসিডার করছো, তার জন্য তুমি এটাকে ক্যালকুলেট করতে পারবে আর কি। আমি একটা তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, একটা হোমওয়ার্ক দিচ্ছি, বললাম ফ্রম ইকুইপার্টিশন প্রিন্সিপল evaluate average energy per molecule, molar internal energy, CV bar, CP bar and gamma for acetylene আচ্ছা, অ্যাসিটিলিন হচ্ছে একটা টেট্রাঅ্যাটমিক লিনিয়ার মলিকুল। অ্যাসিটিলিনের স্ট্রাকচারটা খেয়াল করে একটা টেট্রাঅ্যাটমিক লিনিয়ার মলিকুল। টেট্রাঅ্যাটমিক যদি লিনিয়ার মলিকুল হয় তার মতো করে তোমার ক্যালকুলেশনটা হবে আর কি। এটা তোমাকে বাড়িতে আমি করতে দিলাম। এছাড়া অন্যান্য মলিকুলের ক্ষেত্রে তুমি তোমার মতো করে যে জেনারেল ফর্মুলাটা শেখানো হচ্ছে এনাটমিক লিনিয়ার মলিকুলের জন্য এবং এনাটমিক নন লিনিয়ার মলিকুলের জন্য, সেটাকে কাজে লাগিয়ে তুমি করতে পারো। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এই যে ক্লাসিক্যাল তুমি যে ইকুইপার্টিশন প্রিন্সিপালটাকে করলে, এটাকে অনেক সময় বলে ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল। ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী তোমার যে ল্যাটিস হিট ক্যাপাসিটিকে আমি ক্যালকুলেট করেছি, সরি ল্যাটিস বলছি, মানে হিট ক্যাপাসিটি যেগুলো ক্যালকুলেট করেছি তার একটা স্পেসিফিক ভ্যালু তোমার বেরিয়েছে। এবং সেখান থেকে তোর মনোঅ্যাটমিকের ক্ষেত্রে কত হবে, ডায়াটমিকের ক্ষেত্রে কত হবে, ট্রায়াটমিকের ক্ষেত্রে কত হবে, হ্যাঁ, ট্রায়াটমিক লিনিয়ার হলে কত হবে, ট্রায়াটমিক নন লিনিয়ার হলে কত হবে, সেই ক্যালকুলেশনগুলো তুমি করতে পেরেছো এবং তার মতো করে তুমি একটা টেবিলও তৈরি করে ফেলতে পারো। আর এবারে কথা কেটা হচ্ছে যে, এবং ওই যে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলো দেখো প্রত্যেকটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে তুমি ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে সিভি বারের যে নর্মাল ভ্যালু সেটা তুমি ক্যালকুলেট করে রেখেছো এবং সেগুলো সব টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় যে মনোঅ্যাটমিক গ্যাস বাদ দিয়ে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে সিভি বার ভ্যালুটা সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়। নর্মালি সিভি বারটা মোলার হিট ক্যাপাসিটির কনস্ট্যান্ট ভলিউমটা নর্মাল টেম্পারেচারে কম হয়, টেম্পারেচার বাড়ালে ওটা বাড়ে, বেড়ে বেড়ে ওটা ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছায়, যেটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল তুমি প্রেডিক্ট করছো। তাহলে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে প্রেডিক্টের ভ্যালুতে রিচ করে যখন টেম্পারেচারটা বেশ হাই। টেম্পারেচার যদি কম হয় তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এতে তোমার হিট ক্যাপাসিটি ভ্যালুটা, সিভি বারটা, সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে যাচ্ছে। তাহলে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে সিভি বারগুলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবে মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে সিভি বারটা অ্যাকচুয়ালি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার কম হলে ভ্যালুটা কম, টেম্পারেচার বেশি হলে ভ্যালুটা বেশি, এবং টেম্পারেচার খুব হাই হয়ে গেলে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে যে প্রেডিক্টেড ভ্যালু সেই লিমিটটা এসে পৌঁছে যাবে। এটা 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেটা অর্ডিনারি টেম্পারেচারে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে সিভি বারের ভ্যালু যা হওয়ার কথা এক্সপেরিমেন্টালি ভ্যালুটা তার থেকে কম হচ্ছে। এক হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর সেকেন্ডলি হচ্ছে এই মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস বাদ দিলে, মনোঅ্যাটমিকটাকে বাদ দিতে হবে যেখানে শুধুমাত্র ট্রান্সফার ডিগ্রি অফ ফ্রিডম আছে, ওটা বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে যে প্রেডিক্টেড ভ্যালু তার থেকে কম হচ্ছে। ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে তোমার লিমিটেশন অফ ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল। কি বলা হচ্ছে? অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল, সিভি বার মাস্ট বি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, বাট experiment shows that except monoatomic gas, CV bar depends on temperature. With increase in temperature, CV bar increases and finally it reaches the value predicted by the equipartition principle when temperature is very high. এটা প্রথম লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন, except monoatomic ideal gas, experimental values of CV bar
For other gases is less than the value predicted by the equiparation principle at ordinary temperature. When temperature increases, CB bar increases and finally it reaches to the equiparation value when temperature is very high. তাহলে এক হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা থিওরিটিক্যালি প্রেডিক্টেড ভ্যালু বা ইকুইপারেশন প্রিন্সিপাল ভ্যালু, যেটা ইকুইপারেশন প্রিন্সিপাল থেকে প্রেডিক্টেড ভ্যালু তার তুলনায় কমে যাচ্ছে, আর সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে। এই দুটো হচ্ছে তোমার ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপালের লিমিটেশন। এবারে বোঝার চেষ্টা করি যে এই লিমিটেশনটা কেন হচ্ছে। আচ্ছা, জাস্ট দেখো যে ইকুইপারেশন প্রিন্সিপাল যেটা, সেখানে কি বলা হচ্ছে যে বিভিন্ন ডিগ্রিজ অফ ফ্রিডমে এনার্জিটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তাই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হতে গেলে দুটো কন্ডিশন তোমার অ্যাচিভ করতে হবে। একটা হচ্ছে যে যাকে তুমি ডিস্ট্রিবিউট করবে লেসে এনার্জিটা, সেটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি হতে হবে, জল বা দুধ এই টাইপের। আর একটা হচ্ছে যে তুমি যেখানে ডিস্ট্রিবিউট করছো অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডমে, সেই ডিগ্রিজ অফ ফ্রিডম যে কোনো অ্যামাউন্টের এনার্জি নিতে সে রাজি থাকবে। যে কোনো অ্যামাউন্টের এনার্জি নেওয়া তখনই সম্ভব যখন এনার্জির লেভেলগুলো হচ্ছে তোমার কন্টিনিউয়াস। কিন্তু বাস্তবে কি দেখতে পাওয়া যায়? বাস্তবে দেখতে পাওয়া যায় ট্রান্সেকশনাল মোশনটা মোরাললেস ট্রান্সেকশনাল এনার্জি মোরাললেস তোমার কন্টিনিউয়াস এনার্জি, সেখানে ট্রান্সেকশনে কোনো অসুবিধা হচ্ছে না। মেন অসুবিধাটা হচ্ছে ভাইব্রেশন এবং রোটেশনের ক্ষেত্রে। ওখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এনার্জি লেভেলগুলো ডিসক্রিট বা কোয়ান্টাইজ, মানে কোয়ান্টাম মেকানিক্স যখন তুমি একটু পড়বে তখন বুঝবে যে এনার্জি লেভেলগুলো হচ্ছে ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয়। তাই এনার্জি লেভেল যদি ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে ওই বিভিন্ন ডিগ্রিজ অফ ফ্রিডমে যে কোনো এনার্জি তোমার ডিস্ট্রিবিউট হতে পারবে না। যেমন ধরো আমি এক্সাম্পল বলছি যে তোমার টেম্পারেচার যদি ফিক্স করে দাও তাহলে থার্মাল এনার্জি কত না কেটি। কেটিটা হচ্ছে তোমার কোনো একটা থার্মাল ইকুইলিব্রিয়াম এনার্জিটা। এবারে ধরো তুমি একটা মোশন কনসিডার করছো যাতে দুটো লেভেল আছে, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ধরো ডেল্টা ই। এবারে যদি এমন হয় যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কেটির থেকে অনেক অনেক বেশি, ডেল্টা ইটা হচ্ছে গ্রেটার দ্যান কেটি, তখন কি হবে? তখন এই যে মলিকুলটা তোমার কেটি অ্যামাউন্টের এনার্জি নেবে, নিয়ে রাখবে কোথায়? নিয়ে তাকে তো লোয়ার লেভেল থেকে আপার লেভেলে পৌঁছাতে হবে। কিন্তু লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাওয়ার জন্য যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা যদি আমার যে থার্মাল এনার্জি কেটির তুলনায় অনেক বেশি হয়ে যায়, তাহলে কি হবে না ওই যে করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডমটা ইকুইপারেশন প্রিন্সিপালে কন্ট্রিবিউট করবে না। অর্থাৎ ওটা তোমার চুপচাপ বসে থাকবে, সে এনার্জিটাকে নেবে না বা এনার্জিটা স্টোর করে রাখবে না। তাহলে যেটা কথা সেটা হচ্ছে গিয়ে যে রোটেশন বা ভাইব্রেশন ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা অর্ডিনারি টেম্পারেচার থেকে থার্মাল এনার্জি কেটে তার তুলনায় বেশি হচ্ছে বলে রোটেশন বা ট্রান্সলেশনটা ফুললি কন্ট্রিবিউট করতে পারছে না, কিন্তু তোমার রোটেশন বা ভাইব্রেশনটা ফুললি কন্ট্রিবিউট করতে পারছে না। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। ট্রান্সলেশনের ক্ষেত্রে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে নেগলিজিবলি স্মল, ভীষণ ভীষণ কম, তখন ডেল্টা ইটা মাঝ মাঝ লেস দ্যান কেটি। তখন কিন্তু তোমার ওই যে কোনো এনার্জি নিয়ে নিয়ে অ্যাবজর্ব করে সেটাকে রাখতে তার কোনো আপত্তি থাকছে না। কি বলা হচ্ছে, মানে ক্লাসিক্যালি ইট অ্যাজিউমস দ্যাট এনার্জি যে কন্টিনিউয়াস কোয়ান্টিটি অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জ টেক্স প্লেস ইন অ্যান আরবিট্রারি অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্টের এনার্জি এক্সচেঞ্জ হতে পারে। বাট কোয়ান্টাম মেকানিক্যালি ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট এনার্জি ইজ ইন জেনারেল ডিসক্রিট or quantized and energy exchange takes place in a discrete or quantized. তাহলে কোয়ান্টাম মেকানিক্স কি বলছে না এনার্জিটা কিন্তু ডিসক্রিট বা কোয়ান্টাইজড, এবং কোন একটা সিস্টেম যে কোনো অ্যামাউন্টের এনার্জি নিতে পারবে না বা ছাড়তে পারবে না, সে কতগুলো স্পেসিফিক অ্যামাউন্টের এনার্জি নিতে পারবে বা ছাড়তে পারবে। তাহলে এবারে স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল তুমি ডেল্টা ই যদি বলো, আর ডেল্টা যদি গ্রেটার দ্যান কেটি হয়, দেন দ্য করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যানট কন্ট্রিবিউট ফুললি টু দ্য টোটাল অ্যাভারেজ এনার্জি। আর ট্রান্সলেশনাল এনার্জি ইজ মোর অর লেস কন্টিনিউয়াস, যেখানে ডেল্টা ই যদি টেন্ডস টু 0 হয় তাহলে ডেল্টা ইটা মাঝ মাঝ লেস দ্যান কেটি হয়ে যাচ্ছে, তখন ভাইব্রেশন, তখন ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ফুললি কন্ট্রিবিউট করতে পারছে টোটাল অ্যাভারেজ এনার্জিতে। এটা যেমন ধরো সেই জন্য মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস ওবে ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপাল। মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। আজ এবার তুমি চলেছে রোটেশনাল এনার্জি গ্যাপের ক্ষেত্রে। রোটেশনাল এনার্জি গ্যাপটা মাঝামাঝি একটা কিছু হয়, দেখা যায় যখন টেম্পারেচারটা লো টেম্পারেচার, তখন দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কেটির থেকে বেশি বলে তখন রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো কন্ট্রিবিউট করতে পারবে না। তো টেম্পারেচার হাই হয়ে গেলে তখন কেটিটা বেড়ে গেল, কিন্তু দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা একই আছে, তখন কেটিটা ইজ গ্রেটার দেন ডেল্টা ই রোটেশনাল, বা পাশাপাশি দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের তুলনায় কেটিটা তখন বড় হয়ে গেল। হ্যাঁ, তখন হচ্ছে সে কন্ট্রিবিউট করতে পারবে। তাহলে রোটেশনের ক্ষেত্রে দুটো সিচুয়েশন, যদি লো টেম্পারেচারে কন্ট্রিবিউট করতে পারবে না, হাই টেম্পারেচারে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে। ট্রান্সলেশন যে কোনো টেম্পারেচারে পারবে।
আর ভাইব্রেশনের ক্ষেত্রে আরো সিরিয়াস ব্যাপার, ভাইব্রেশনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা রোটেশনের থেকেও বেশি। ভাইব্রেশনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা তোমার দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তার তুলনায় অনেক অনেক বেশি। সেই জন্য অর্ডিনারি এবং মানে মোটামুটি টেম্পারেচারে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কেটির থেকে অনেক অনেক বেশি হয়। তাহলে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা যদি কেটির থেকে বেশি হয়, তাহলে সেই যে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমগুলো সেগুলো কন্ট্রিবিউট করতে পারবে না। কিন্তু এক্সট্রিমলি হাই টেম্পারেচার যদি তুমি করো, প্রায় 3000 কেলভিন টেম্পারেচার তুমি চলে গেলে, তখন কেটিটা এতটাই বেড়ে গেছে যে তখন দেখতে পাবে যে ডেল্টা ই ভাইব্রেশনাল ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান কেটি, অর্থাৎ দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কেটির থেকে কম হয়ে যাচ্ছে। তখন কিন্তু ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমগুলো কন্ট্রিবিউট করতে পারবে। তার মানে বোঝা গেল যে লো টেম্পারেচার হলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমগুলো কন্ট্রিবিউট করতে পারছে না, বা অর্ডিনারি টেম্পারেচার হলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডমগুলো কন্ট্রিবিউট করতে পারছে না, কিন্তু প্রচন্ড হাই টেম্পারেচারে এটা কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে। ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়াতো। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে দেখো যেটা হচ্ছে যে ট্রান্সফার ডিগ্রিজ অফ ফ্রিডম যে কোনো টেম্পারেচারে সবসময় কন্ট্রিবিউট করবে। রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম খুব লো টেম্পারেচার হলে কন্ট্রিবিউট করবে না, কিন্তু মোটামুটিভাবে রুম টেম্পারেচার হলে কন্ট্রিবিউট করতে পারে। কিন্তু ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম রুম টেম্পারেচার পর্যন্তও কন্ট্রিবিউট করে না, সেটা কন্ট্রিবিউট করে যখন টেম্পারেচারটা সত্যি সত্যি অনেকটা হাই। ঠিক আছে, আর এখানে একটা জিনিস বলি যে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেটা না এই রুট ওভার অফ কে বাই মিউর সঙ্গে প্রপোর্শনাল, যেখানে কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট আর মিউ হচ্ছে রিডিউস মান। আর ফোর্স কনস্ট্যান্ট মানে কোন একটা বন্ড কতটা শক্ত তার মেজারমেন্ট হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। এরকম কোশ্চেন তোমার পড়েছে যে ধরো আমি ক্লোরিন এবং নাইট্রোজেন, এরকম একটা কোশ্চেন পড়েছে ক্লোরিন এবং নাইট্রোজেন। দেখা যাচ্ছে যে ক্লোরিন রুম টেম্পারেচারে যার যে হিট ক্যাপাসিটি সেটা নাইট্রোজেনের থেকে বেশি হয়। তার কারণটা কি, ক্লোরিনের ক্ষেত্রে একটা বন্ড, নাইট্রোজেনের তিনটে বন্ড, সেখানে নাইট্রোজেনের ফোর্স কনস্ট্যান্টটা বেশি, প্লাস নাইট্রোজেনের মাসটা ছোট, মাসটা কম। সেখানে নাইট্রোজেনের ক্ষেত্রে ফোর্স কনস্ট্যান্ট বেশি এবং রিডিউস মাস যদি কম হয়ে যায়, নাইট্রোজেনের ক্ষেত্রে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা বেশি। আর যত ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা বেশি হবে, ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তত কন্ট্রিবিউট করতে পারবে না। ফলে ক্লোরিন বা ব্রোমিন বা আয়রিন এদের ক্ষেত্রে কি হচ্ছে, ফোর্স কনস্ট্যান্টটা কম আর মাসটা খুব বেশি, তখন দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে সাফিসিয়েন্টলি কমে যায়। তখন দেখা যায় রুম টেম্পারেচার বা তার থেকে একটু বেশি টেম্পারেচার হলেই হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম করে কন্ট্রিবিউট করতে পারে। তাহলে এখানে যে নাইট্রোজেনের ক্ষেত্রে হিট ক্যাপাসিটি ভ্যালুটা কেন কম হচ্ছে, ক্লোরিনের ক্ষেত্রে কেন বেশি হচ্ছে, এই প্রবলেমগুলো যদি সলভ করতে হয় তাহলে এইটা তুমি মাথায় রাখবে যে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে রুট ওভার কে বাই মিউর সঙ্গে তোমার প্রপোর্শনাল। আচ্ছা, তাহলে এই ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপালটা বুঝতে পারলে যে কেন। তাহলে প্রথম কথা হচ্ছে যে তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপালের যে লিমিটেশন, ক্লাসিক্যাল লিমিট বলা হয়, তাহলে লিমিটেশন হচ্ছে দু জায়গা থেকে। এক হচ্ছে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে হিট ক্যাপাসিটি ভ্যালুটা হচ্ছে টেম্পারেচার উপর ডিপেন্ড করা উচিত না, কিন্তু বাস্তবে সেটা ডিপেন্ড করে। আর এক্সপেরিমেন্টালি যে মানে তোমার মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ হিট ক্যাপাসিটিটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে প্রেডিক্টেড ভ্যালু থেকে কম হচ্ছে। এটা কেন হচ্ছে তার লজিকগুলো পরিষ্কার হয়ে গেল যে এনার্জিটা ডিসক্রিট না, এনার্জিটা কোয়ান্টাইজ। এবার যদি এমন হয় যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা থার্মাল এনার্জি কেটির থেকে বেশি, তাহলে সেই ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো কন্ট্রিবিউট করবে না। সেই ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো কন্ট্রিবিউট তখনই করবে যখন হচ্ছে ডেল্টা ইটা অ্যাকচুয়ালি লেস দ্যান কেটি হয়ে যাবে। আমি দেখলাম ট্রান্সলেশনের ক্ষেত্রে এনার্জি কন্টিনিউয়াস বলে সেখানে কোনো অসুবিধা নেই। রোটেশনের ক্ষেত্রে টেম্পারেচার যদি কম হয় তাহলে দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কেটির থেকে বেশি, তখন কন্ট্রিবিউট করবে না। টেম্পারেচার মোটামুটি রুম টেম্পারেচার হয়ে গেলেই হচ্ছে ডেল্টা ইটা অ্যাকচুয়ালি লেস দ্যান কেটি হয়ে যায়, তখন কন্ট্রিবিউট করতে পারে। ভাইব্রেশনের ক্ষেত্রে ইভেন অ্যাট রুম টেম্পারেচার পর্যন্ত ভাইব্রেশন ডিগ্রি অফ ফ্রিডম কন্ট্রিবিউট করে না, কারণ দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে অনেকটা বেশি, ইট ইজ মাচ গ্রেটার দ্যান কেটি।
ভাইব্রেশন ডিগ্রিজ অফ ফ্রিডম কন্ট্রিবিউট করতে পারে অনলি হোয়েন টেম্পারেচার ইজ এক্সট্রিমলি হাই, ঠিক আছে এটা। এবং যেটা ইম্পর্টেন্ট যে তোমার ভাইব্রেশনাল দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ সেটা রুট ওভার কে বাই মিউর সঙ্গে প্রপোর্শনাল, যেখানে কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, মিউটা হচ্ছে তোমার রিডিউস মাস। আচ্ছা ধরো কার্বন মনোক্সাইড তুমি কনসিডার করছো, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যদি সিভি বার ভার্সেস টেম্পারেচার প্লট করে তাহলে এরকম একটা ছবি, এই এখন স্টেপ ছবি টাইপের, মানে স্টেপ, তিনটে স্টেপ দেখতে পাওয়া যায়। আচ্ছা হয় কি যখন ধরো তুমি অ্যারাউন্ড 30 কেলভিনের কাছাকাছি আছো তখন ভ্যালুটা 3/2 এর মতো। 30 কেলভিন থেকে 300 কেলভিনের কাছাকাছি যখন যাচ্ছ দেখতে পাচ্ছ হিট ক্যাপাসিটি ভ্যালুটা বেড়ে গিয়ে 5/2 হলো। আবার টেম্পারেচারটা বেড়ে বেড়ে যখন 3000 কেলভিনে চলে যাচ্ছে তখন দেখো তোমার এইটা বেড়ে 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 তার ম্যাক্সিমাল লিমিটে করে 7/2 গিয়ে পৌঁছাচ্ছে। আসলে যখন টেম্পারেচার 30 কেলভিন তখন শুধুমাত্র টানটাকানা ডিগ্রিজ অফ ফ্রিডম কন্ট্রিবিউট করছে। এবার তিনটে টানটাকানা ডিগ্রিজ অফ ফ্রিডম তারা কন্ট্রিবিউট করলে সিবি বারটা যে 3/2 হবে। যখন 300 থেকে 30 থেকে 300 কেলভিনে তুমি যাচ্ছ টেম্পারেচার বাড়ালে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম গুলো কন্ট্রিবিউট করা স্টার্ট করছে এবং 300 কেলভিনে পুরো রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম গুলো কন্ট্রিবিউট করে, তখন সেটা হয়ে যাবে 3/2 প্লাস রোটেশন থেকে তুমি আর পেলে এটা 5/2 হয়ে গেল। এবারে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কন্ট্রিবিউট করবে অনলি হোয়েন টেম্পারেচার 3000 কেলভিন, তখন তোমার ট্রান্সেকশন থেকে 3/2 রোটেশন থেকে আর ভাইব্রেশন থেকে আর এসে তোমার 7/2 হচ্ছে। তাহলে কার্বন মনোক্সাইড বা এই টাইপের ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে সিবি বার পার্সের টেম্পারেচার প্লটটা কেন এরকম সেটা তুমি এখান থেকে এক্সপ্লেন করতে পারছো, ঠিক আছে। তো দেখো তাহলে যেটা বললাম এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? মানে ইকুইপার্টিশন প্রিন্সিপাল সংক্রান্ত যা কিছু আলোচনা করেছি এখন পর্যন্ত কারো কি কোনো অসুবিধা আছে? কি বলো? কি হলো? হ্যালো, কি হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ মানে কথাগুলো কি মানে আমি কি মানে কথা হ্যাঁ জিজ্ঞেস করে হাঁ করে বসে থাকবো নাকি 8 ঘন্টা? রেসপন্স করা নেই কেন? না স্যার, শুনতে পাচ্ছি। তা সিবি বার ভ্যালু ফর ক্লোরিন ইজ অলওয়েজ গ্রেটার দেন নাইট্রোজেন, এটা ধরো তোমাকে এক্সপ্লেন করতে বললাম। তারপর ধরো আরো কোশ্চেন বলছি, monoatomic ideal gas obeys equipartition principle at all temperatures. Monoatomic ideal gas obeys equipartition principle at all temperatures. হ্যাঁ, তো এই যে কোশ্চেন্স গুলো, এই কোশ্চেন গুলো কিন্তু এখান থেকে আসে আর কি। বা এরকম হয়তো বললো যে হিলিয়াম সে তার হিট ক্যাপাসিটি ভ্যালু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে নয় কেন? ঠিক আছে। তারপরে আরো প্রবলেম ধরো at room temperature CV bar for iodine is greater than CV bar for bromine is greater than CV bar for chlorine even if all the molecules are diatomic. এটা এক্সপ্লেন করতে পারলাম। এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সব এই জায়গা থেকে তুমি এক্সপ্লেন করে ফেলতে পারো। আর এবার আমি 2-3টে প্রবলেমের কথা বলছি, যেটা বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেনে পড়েছে। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ গামা সিপি বাই সিভি ফর মনোঅ্যাটমিক আর ডায়াটমিক গ্যাসেস অ্যাজিউমিং আইডিয়ালি। দেখো সেটা আমরা অলরেডি করেছি, এই মানে অলরেডি আমরা করে দিয়েছিলাম মনোঅ্যাটমিকের ক্ষেত্রে কি হবে এবং ডায়াটমিকের ক্ষেত্রে কি হবে, আমি ক্যালকুলেশনটাকে করে দিয়ে এটাকে সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার সময় দিয়েছি। এটা তুমি এটা করে নেবে, মানে এটা আগে অলরেডি করে দিয়েছি, আমি আবার এখানে এটা করে দেওয়া আছে। আবার ধরো পড়েছে একটা কোশ্চেন
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2012 সালে, দ্য ক্লাসিক্যাল লিমিট অফ মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম for an ideal gas is about 54.041 joule per Kelvin per mole. Find the atomicity and shape of the molecule. আচ্ছা দেখো, তুমি যদি ধরে নাও এটা একটা এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুল, তার জন্য সিবি বারটাকে ক্যালকুলেট করলে, ঠিক আছে, মানে সিবি বারটা যদি একটা এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুল হয়, তাহলে ট্রান্সলেশন থেকে 3/2 আর এলো, রোটেশন থেকে 3/2 আর এলো, ভাইব্রেশন থেকে 3n-6 ইন্টু আর এলো, তাহলে এখান থেকে 3n-3 ইন্টু আর, সেটা হচ্ছে 54.041 হলো। এবারে এখান থেকে তুমি যদি এনটাকে বের করে নাও, তাহলে কত বেরোবে, এটাকে এনটা বের করে, একটা 3 দিয়ে 3টাকে কমন চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 54.041/3r প্লাস 1 হলো। এখানে আর এর ভ্যালুটা বসিয়ে দিয়ে এনটা বেরোচ্ছে 3.167। এটা একটা ফ্র্যাকশন বেরোচ্ছে, তার মানে এটা হতে পারে না। কিন্তু যদি তুমি এন অ্যাটমিক লিনিয়ার মলিকুল করো, তাহলে দেখো যে এন এর ভ্যালুটা বেরোচ্ছে, সেটা একটা ঠিক নাম্বার বেরোচ্ছে। সেই জন্য এটা একটা অ্যাটমিসিটি অফ দ্য গ্যাস বেসিক্যালি 3, এবং শেপটা হচ্ছে তোমার লিনিয়ার। এটা মাথায় রাখো। তাহলে এখানে আমার যেহেতু এটা তোমার মলিকুলটা আমাকে ধরে নিতে হবে, এখানে তোমার এন অ্যাটমিক লিনিয়ার, এন অ্যাটমিক নন লিনিয়ার দুজনের মতো করে ক্যালকুলেশনটাকে করলাম। এবারে যদি ঠিকঠাক ভাবে হয়, তাহলে তো অ্যাটমিসিটি তো কখনো ফ্র্যাকশন বেরোবে না। যখন এন অ্যাটমিক নন লিনিয়ার করছে তখন এটা ফ্র্যাকশন বেরিয়ে যাচ্ছে, কিন্তু এন অ্যাটমিক লিনিয়ার করলে সেটা একদম ঠিকঠাক নাম্বার বেরোচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে তুমি বলতে পারলে এটা একটা এন অ্যাটমিক লিনিয়ার মলিকুল। তো দেখো, তাহলে এই হচ্ছে তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপাল নিয়ে যেসব কথাবার্তা আমাদের বলা ছিল। এবারে তোমরা বইটা খুলবে, বইয়ে দেখবে শেষে প্রচুর কোশ্চেন অ্যান্সার আছে। মানে ইকুইপার্টিশন প্রিন্সিপালের এই স্টেটমেন্ট, ডিগ্রিজ অফ ফ্রিডম, ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে হিট ক্যাপাসিটি বের করা বা গামা ভ্যালু বের করা, ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে হচ্ছে তার ক্লাসিক্যাল লিমিট, এই সবগুলো মূলত কোশ্চেনের মধ্যে থাকে। আর প্রচুর ছোট ছোট কোশ্চেন থাকে, যেগুলো আমরা যেটা পড়িয়েছি তার বেশিকে তুমি অ্যান্সার করতে পারবে। আমি এখানে একটা দুটো করে দিলাম। এবারে বইয়ে আমাদের অনেক ওরকম প্রবলেম কষে দেওয়া আছে, সেই কষে দেওয়ার প্রবলেমগুলো তোমরা একটুখানি দেখে নেবে, ঠিক আছে। তো আমাদের এই পার্টটা বেসিক্যালি শেষ হয়ে গেল। তাহলে আমরা ইকুইপার্টিশন প্রিন্সিপাল, এটা বেশ ছোট ক্লাস, এটা মানে লিখে করলে এটা আরেকটু বেশি সময় লাগবে। আমরা যেহেতু মানে এক্ষেত্রে পিপিটি হেল্প নিয়ে করে নিলাম, ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে নেক্সট আমাদের যে জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, মিন ফ্রি পাথ, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি, গ্রাউন্ডস ল অফ ইফিউশন, এই যে রিলেটেড জায়গাগুলো, এবারে আমরা সেই জায়গাটায় চলে আসবো, ঠিক আছে। তাহলে তোমরা এবারে মানে রিভিশন আরম্ভ করে দাও। আমাদের দেখো আইডিয়াল গ্যাস, নন আইডিয়াল গ্যাস, ভ্যান ডার ওয়াল গ্যাস, ওই রিলেটেড ডিসকাশনসগুলো অনেক আগেই হয়ে গিয়েছিল, হ্যাঁ, ইন্টারমলিকুলার ইন্টারাকশন ইত্যাদি ইত্যাদি। এবার আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ছি। কাইনেটিক থিওরি অফ গ্যাস যখন পড়ছি, সেখানে আমাদের ওই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন, তারপর আমাদের ইকুইপার্টিশন প্রিন্সিপাল হয়ে গেল। এবারে আমরা হচ্ছে এই কলিশন ফ্রিকোয়েন্সি, মিন ফ্রি পাথ, মানে যে কোনো কলিশন রিলেটেড যে কিছু আছে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। তারপরে আমি ফিরে যাব যে স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডেরিভেশনটাকে করা হয়নি, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডেরিভেশনটাকে করব, করে তারপর আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো আর কি। তো তোমরা একটু রিভিশন দিতে আরম্ভ করো, হ্যাঁ, মানে একদম স্পেসিফিক্যালি পড়তে থাকো, যার যেটা অসুবিধে সেগুলো দিনের পর দিন কিন্তু তোমরা বলে নেবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। দিনের পড়া দিনে পড়ে নেবে কিন্তু, হ্যাঁ, দিনের পড়া দিনে না পড়ে নিলে একবার অনেকটা জমে যাবে, তখন কিন্তু আর দেখবে কেই খুঁজে পাচ্ছ না।